আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, গতকালকে কুষ্টিয়াতে পীরের আস্তানায় যা হয়েছে, পীর শামীম রেজাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনাটা আমাদের সমাজে এমনভাবে প্রভাব ফেলেছে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলে যে মবতন্ত্র কায়েম হয়েছিল, সেই মবতন্ত্রের জন্য সবথেকে বেশি সমালোচনা যাদের হয়েছে কিংবা যাদেরকে সবথেকে বেশি সমালোচনা সহ্য করতে হয়েছে, হজম করতে হয়েছে, সেই এনসিপির নেতারা এবং এনসিপি থেকে আনুষ্ঠানিকভাবে এবার মবের বিরুদ্ধে সোচ্চার হতে আমরা দেখছি। তারা মবকে এখন এসে অপরাধ হিসেবে ভাবছে এবং মব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেটা বলছে। অন্ততপক্ষে শামীম রেজার এই ঘটনাটা আমাদের বিবেক জাগ্রত করেছে, আমাদের সত্য উপলব্ধি করতে সহযোগিতা করেছে। এই জন্য অন্তত সৃষ্টিকর্তাকে বোধহয় একটা থ্যাঙ্কস দেয়াই উচিত। চলুন একটু জেনে দেখি, হঠাৎ করে এনসিপি মবের অস্তিত্ব স্বীকার করছে এবং মবকে মেনে নিতে চাইছে না। এই পরিবর্তনটা তাদের কেন হলো? পরিবর্তনটা কি এটা হলো, এই কারণে হলো যে সরকার পরিবর্তন হয়েছে তাই? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মবের বিরুদ্ধে যখন এনসিপি সোচ্চার হয় তখন আমার মনে হয় যে সত্যি সত্যিই বাংলাদেশে মবের অস্তিত্ব ছিল এবং এখনও সেই অস্তিত্বটা গায়েব হয়নি। কিন্তু এনসিপি আজকে প্রায় 20-21 মাস পরে এসে যখন মবতন্ত্রটা বাংলাদেশে কায়েম হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, এতদিন পরে এসে তাদের এই উপলব্ধিটা কেন হলো? এই উপলব্ধিটা কি এই কারণে হলো যে এখন প্রফেসর ইউনূস সরকার নেই, এখন বিএনপি সরকার, সুতরাং বিএনপি সরকারের আমলের কোনো ঘটনাকে সমালোচনা করলে সেটা নিজেদের গায়ে লাগবে না, প্রফেসর ইউনূস সরকারের আমলের ঘটনাগুলোর বিরুদ্ধে দাঁড়ালে সেগুলো নিজের গায়ে লাগতো, সেই কারণেই কি বলছেন তারা? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মব ফৌজদারি অপরাধ থামাতে ব্যর্থ হচ্ছে সরকার, এনসিপি। মবকে ফৌজদারি অপরাধ হিসেবে বলা হচ্ছে। তাহলে প্রফেসর ইউনূসের আমলে যত মব হয়েছে, যে হাজার হাজার মব হয়েছে এবং মবের ফলে অন্তত 200 জনের মতো মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যুর দায় কে নেবে? সেই মৃত্যুর দায় কি প্রফেসর ইউনূসের উপরে বর্তাবে? সেই মৃত্যুগুলোকে কি আমরা গণহত্যা বলতে পারবো? 197 জনেরও বেশি যে সংখ্যা, সেই সংখ্যাটা তো সিম্পল 2-1টা হত্যাকাণ্ডের মতো নয়। এত সংখ্যা মানেই গণহত্যা, সেটা কি আমরা বলতে পারবো? এবং সেটা বলে এটার জন্য যারা দায়ী, যারা করেছে, যারা পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা সাপোর্ট করেছে, যারা ইন্ধন দিয়েছে, যারা মবকে অস্বীকার করেছে, মবকে প্রেশার গ্রুপ বলেছে, যারা মববাজদের থানায় গিয়ে মুসলেকা দিয়ে ছাড়িয়ে এনেছে, এরা যারা করেছে তাদের বিরুদ্ধে কি এই অভিযোগ করা যাবে? চলুন একটু ঘটনার ভেতরে ঢুকে। কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে যে হামলা চালানো হয়েছে, হামলায় পীরকে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। মবকে গুরুতর ফৌজদারি অপরাধ উল্লেখ করছে এনসিপি। সরকার মব থামাতে ব্যর্থ হচ্ছে বলেও তাদের অভিযোগ। প্রফেসর ইউনূস সরকারের আমলে একটি বারের জন্যও যদি তারা বলতো প্রফেসর ইউনূসের সরকার মব থামাতে ব্যর্থ হচ্ছে, মব ফৌজদারি অপরাধ, মবের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে, সরকার ব্যর্থ হচ্ছে, এই বক্তব্যগুলো যদি এই তরুণ সমাজের আইডলরা দিতেন এবং তরুণদের নেতৃত্বে যদি এই বক্তব্যগুলো দেয়া হতো, তাহলে বাংলাদেশে কি একটি মবও হতো? বাংলাদেশে অন্তত 260টারও বেশি মাজার প্রফেসর ইউনূসের আমলে ভাঙা হয়েছে। বিএনপির আমলে তো একটা ভাঙা হলো। প্রফেসর ইউনূসের আমলে একটা পত্রিকার হিসাবে দেখলাম 267টা মাজার ভেঙে গুড়িয়ে আক্রমণ করা হয়েছে, কোনোটা শতাধিক মাজার একেবারে গুড়িয়ে আগুন ধরিয়ে শেষ করে দেওয়া হয়েছে। 267টার উপরে মাজার আক্রান্ত হয়েছে প্রফেসর ইউনূসের আমলে। বিএনপির আমলে একটা হলো মাত্র, তাও মাজার না, আস্তানা। সেই আক্রমণের ঘটনাটা আমরা দেখেছিলাম। প্রফেসর ইউনূসের আমলে মাজার থেকে লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
করেছে, কিন্তু সেদিন আমরা এনসিপির কোনো নেতাকে বলতে শুনিনি মব ফৌজদারি অপরাধ, মব থামাতে সরকার ব্যর্থ হচ্ছে, এটা মেনে নেওয়া যাবে না, জড়িতদের শাস্তি দিতে হবে। এনসিপি যদি একবার গলা খুলে বলতো যে মবে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে, আমার মনে হয় এদেশে মব করার সাহস কেউ পেত না এবং প্রফেসর ইউনূস এই দেশটাকে মবের দেশ বানাতে পারতেন না। কিন্তু আমাদের সেই প্রিয় ছাত্র সমাজ, আমাদের গর্বের ধন, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখানোর স্বপ্ন দেখাচ্ছিল, আমাদের বারবার বলছিল, তারা একটি শব্দ উচ্চারণ করলেন না। তবুও মন্দের ভালো যে কুষ্টিয়াতে এত ন্যাক্কারজনক একটা ঘটনার পরে তারা সোচ্চার হচ্ছে, তারা বক্তব্য দিচ্ছে এবং জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছে। আমরাও তাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, মব ফৌজদারি অপরাধ, মবের বিরুদ্ধে, মবের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এদেরকে ছাড়া যাবে না। আর বিএনপি সরকার যদি এই প্রথম ঘটনা যারা ঘটিয়েছে এবং পেছনে থেকে যারা ইন্ধন জুগিয়েছে, যারা ফেসবুকে এই ভিডিও পোস্ট দিয়ে উস্কানি দিয়েছে, এবং একটা তথ্য আমরা জানতে পেরেছি যে সেখানে যেভাবে করা হয়েছে, সকালবেলায় ফেসবুকে পোস্ট দিয়ে ওই মাজার থেকে বেশ 1 মাইল দূরে একটা জায়গায় সমবেত হওয়ার জন্য বলা হয়েছে এবং সকালে 100 জনের বেশি সমবেত হয়ে তারা ডিসিশন নিয়েছে দুপুরের পরপরই সেখানে আক্রমণ করা হবে। এই যে দীর্ঘ সময় সকালে জনসমাবেশ করা হলো এবং সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টা নেওয়া হলো, এই সময়ে পুলিশের গোয়েন্দা বাহিনী কই ছিল? পুলিশের কাছে একটা তথ্যও যায়নি। পুলিশ কেন সেটা ঠেকালো না? কেন অন্তত যদি সেই মব ঠেকাতে নাও পারত, পুলিশ কেন ওই শামীম রেজাকে কৌশলের কারণে তখন তাকে মাজার আস্তানা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল না? তার জীবন কেন বাঁচালো না? এই প্রশ্ন কিন্তু উঠেছে এবং পরিষ্কার দৌলতপুর থানার পুলিশের গাফিলতি এটার সঙ্গে পাওয়া গেছে। আমরা এনসিপির সুরে সুর মিলিয়ে বলতে চাই যে স্থানীয় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং এই ঘটনা যারা ঘটতে দিয়েছেন তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনবেন। কিন্তু আমরা এই সমালোচনাটা করতেও ভুলব না যে এই যে কি বলবো সচেতনতা, এটা যদি এনসিপির প্রফেসর ইউনূস সরকারের আমলে তৈরি হতো, আজকে বিএনপির বিরোধিতা করতে হবে বলেই এটা বলা হচ্ছে, এটা আর মনে হতো না। তাহলে এই দেশটা মবের দেশও হতো না, এই দেশে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর সামাজিক কাঠামো তৈরি হতে পারত। যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছি, তাদের চাইতে সভ্য সুন্দর একটা সমাজ আমরা গড়তে পারতাম, কিন্তু সেটা আমরা গড়তে পারিনি। ব্যর্থ হয়েছি, শতভাগ ব্যর্থ হয়েছি এবং শতভাগ ব্যর্থ হয়েছি বলেই এই সমাজে 2024-এর 5 আগস্ট পতনের পরে 2 বছরের কম সময়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে শুধুমাত্র এই ব্যর্থতার কারণে। এবং এবারের নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হতো তাহলে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় যেত না, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে প্রধান বিরোধী দল নিশ্চিত করেই হতো। এবং এই প্রফেসর ইউনূস যেভাবে ব্যর্থ হয়েছেন, সেভাবে ব্যর্থ যদি আবার বিএনপি সরকার হয়, তাহলে আগামী নির্বাচন করার সুযোগ পেলে আওয়ামী লীগ কিন্তু আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে, কেউ ঠেকাতে পারবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।